আসসালামু আলাইকুম। তো কী অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি মুশফিক আহমেদ, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের অধ্যায়টা শুরু করি। তো আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো দেখো, কমপ্লেক্স নাম্বারে প্রথমে আমাদের জানতে হবে এই কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়েছে কোথা থেকে, বা জটিল সংখ্যার উৎপত্তি। তো দেখো, ধরো আমাদের কাছে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার, একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। তো দেখো, এই সমীকরণটাকে আমরা কিন্তু চাইলে মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে পারি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 = 0। তো দেখো, এখান থেকে আমরা যদি এক্স কমন নেই, এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন নিলে এক্স মাইনাস 3 = 0। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারতেছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 = 0। তো দেখো, 19-এ কিন্তু আমরা এগুলো করে আসছি। তো দেখো, এখান থেকে এক্সের মান 3 এবং 2। তো দেখো, এইগুলো সমীকরণ থেকে দেখো আমরা যে এক্সের ভ্যালুগুলো পাচ্ছি, এক্সের ভ্যালুগুলো সর্বদা পজিটিভ ভ্যালু পাচ্ছি। আচ্ছা, তো ধরো আমাদের কাছে একটা সমীকরণ আছে এরকম এক্স স্কোয়ার প্লাস 1 = 0। তাহলে দেখো, এক্স স্কোয়ার সমান কী লিখতে পারবো আমরা? -1। এই যে এখান থেকে এক্স সমান উভয় পাশে রুট করে দিব, তাহলে কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার -1, তাই তো? প্লাস মাইনাস রুট ওভার -1, অর্থাৎ এই এক্সের একটা ভ্যালু আসবে প্লাস রুট ওভার -1 এবং আরেকটা ভ্যালু আসবে মাইনাস রুট ওভার -1। তাহলে দেখো, এই যে আমাদের রুটের ভিতরে মাইনাস, তো এই এখান থেকেই মূলত জটিল সংখ্যার ধারণা। তো আমাদের জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় আই দিয়ে, এটাকে বলা হয় আইওটা, আই দিয়ে প্রকাশ করা হয়। তো আই সমান রুট ওভার -1, ঠিক আছে? আই সমান রুট ওভার -1। তাহলে দেখো, এই যে মাইনাস রুট ওভার আই, এটা সমান কী হবে? মাইনাস আই। ওকে, আচ্ছা। তাহলে দেখো, এবার আমরা আইয়ের কিছু ধর্ম দেখব। দেখো, আইকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? আই ইন্টু আই, তাহলে দেখো রুট ওভার -1 ইন্টু রুট ওভার -1। দেখো, এখান থেকে গুণ করলে কী আসবে? রুট রুট কাটা যাবে, থাকবে -1। তেমনিভাবে আই কিউব সমান কী হবে? আই স্কোয়ার ইন্টু আই। তাহলে দেখো, আই স্কোয়ারের মান আমরা কত পাইছি? -1 ইন্টু আই। তার মানে আই কিউব সমান মাইনাস আই। এরপরে দেখো, i⁴, এটা সমান আমরা কী লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, -1 ইন্টু -1। তাহলে দেখো, এখান থেকে আসতেছে 1। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, i⁴n, এই দেখো আমাদের i⁴ এর ভ্যালু আসছে 1। তার মানে দেখো, i⁴n, এই n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যা বলতে পারি আমরা। এনকে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, i⁴n এটার ভ্যালু কত হবে? দেখো, 4 দ্বারা যেহেতু বিভাজ্য, তাহলে দেখো যে 4 দ্বারা বিভাজ্য হলে এটার মান কত হবে? 1। তাহলে দেখো, i⁴n প্লাস 1, তাহলে এটা কী হবে? i⁴n ইন্টু আই, তার মানে এটা অ্যান্সার হবে আই। এরপরে দেখো, i⁴n প্লাস 2, এটা কী হবে? i⁴n ইন্টু আই স্কোয়ার, মানে এটার মান হবে -1। তেমনিভাবে i⁴n প্লাস 3, এটা কী হবে? মাইনাস আই, ঠিক আছে? ওকে, আচ্ছা। দেখো, আচ্ছা, তো এখান থেকে দেখো, আই এর বিভিন্ন ঘাত সম্পর্কে আমাদের জানতে হবে। আই এর ঘাত, আই এর ঘাত। দেখো, আই এর বিভিন্ন ঘাত থাকতে পারে। ধরো, i⁴ এরকম থাকলো 1 2 3 4 5 6 7 8 9। সো এইটার অ্যান্সার কী হবে? এটা সম্পর্কে আমাদের বুঝতে হবে আগে। তো দেখো, আমরা মাত্র দেখে আসছি যে i⁴ বা 4 এর গুণিতক হলে, 4 এর গুণিতক হলে এটা অ্যান্সার কী হয়? 1, তাই তো? তাহলে দেখো,
আমাদের আয়ের পাওয়ার যাই থাকুক না কেন সেটাকে 4 দ্বারা ভাগ করলে আমাদের আয়ের পাওয়ার যাই থাকুক না কেন, ধরো আই টু দ্য পাওয়ার 49 আছে, তো এটাকে 4 দ্বারা ভাগ করলে দেখো 49কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 48 পর্যন্ত যাবে। তাহলে কী থাকবে, আই টু দ্য পাওয়ার 48 ইন্টু আই, অর্থাৎ এটার ভ্যালু কত, এটার ভ্যালু হবে 1 ইন্টু আই। ঠিক আছে, তার মানে দেখো যে সংখ্যাটাকে আমাদের আয়ের পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের যে অবশেষ থাকবে সেটাই হচ্ছে আমাদের আয়ের পাওয়ার হিসেবে থেকে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের অনেক বড় একটা সংখ্যা আছে, তো এই অনেক বড় সংখ্যাকে কীভাবে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তো এরকম যদি অনেক বড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের এই আয়ের পাওয়ারের শেষের যে 2টা ডিজিট আছে, এই শেষের 2টা ডিজিটকে শেষের 2 ডিজিট, তো শেষের 2 ডিজিটকে আমরা 4 দ্বারা ভাগ করব। এই 4 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 89কে 4 দ্বারা ভাগ করলে দেখো আমাদের কত আসবে, 20, হ্যাঁ 22। ঠিক আছে, তার মানে আই টু দ্য পাওয়ার 4 ইন্টু 22 প্লাস 1, তাই তো। তাহলে দেখো কী থাকে, এটা 4 দ্বারা বিভাজ্য, এইটুকু অংশ 4 দ্বারা বিভাজ্য এবং এইটুকু অংশ, তাহলে কী থাকবে, আই টু দ্য পাওয়ার 1 অর্থাৎ আই। ঠিক আছে, তো অ্যান্সার হবে আই। তো দেখো আরও কিছু ম্যাথ করি আমরা। ধরো আই টু দ্য পাওয়ার তো দেখো আমাদের ধরো আমাদের একটা ম্যাথ আছে আই টু দ্য পাওয়ার -1, এটাকে কী লিখতে পারি চাইলে আমরা 1 ডিভাইডেড আই, তাই তো। তাহলে দেখো এই 1 আমরা জানি আই টু দ্য পাওয়ার 4 সমান 1, তাহলে এখানে 1-এর জায়গায় আমরা আই টু দ্য পাওয়ার 4 লিখতে পারি। দেখো আই টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড আই, তার মানে কি আই কিউব, আর আই কিউব সমান কত, -আই। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি, বা এটা আমরা অন্যভাবেও করতে পারি। দেখো আমরা কি জানি, আই স্কোয়ার সমান -1। দেখো আই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আই ইন্টু আই সমান -1। তার মানে দেখো আমাদের আই সমান আমরা পাচ্ছি, বা দেখো এই যে আমাদের 1/i, আমরা 1/i, এখানে যদি 1/i লিখি, এটা এই পাশে পার করে দিলে 1/i সমান আমরা কি পাচ্ছি, -i। ঠিক আছে, এই যে ওকে। দেখো আমরা আরও কিছু ম্যাথ করবো এখান থেকে। তো দেখো আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, দেখো আমাদের ম্যাথ আসছিল আই কাল্পনিক সংখ্যা হলে আই টু দ্য পাওয়ার 51 সমান কত, এটা আমাদের আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 11-12 সালে। আচ্ছা, তাহলে দেখো এটা কি করব, আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব। দেখো 51কে 4 দ্বারা ভাগ করলে আমরা জানি 48 পর্যন্ত যায়, তার মানে হচ্ছে আই টু দ্য পাওয়ার 48 প্লাস 3, তাই তো। তাহলে দেখো 48 এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে এইটার মান কত আসবে, 1, না আই টু দ্য পাওয়ার 48 ইন্টু আই কিউব, তো এটার মান আসবে 1 ইন্টু আই কিউবের মান কত, -i, তাহলে 1 ইন্টু -i, এটা অ্যান্সার কত হবে, -i। ওকে, তো দেখো এখানে আমাদের আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। দেখো আই টু দ্য পাওয়ার 1998, তো এটার ভ্যালু কত হবে। দেখো আমরা কি বলছি যে শেষের 2টা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, শেষের 2টা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যেইটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের আয়ের পাওয়ার। তাহলে দেখো 98 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো 80 পর্যন্ত 4 দ্বারা ভাগ করলে থাকে 20, পরে দেখো 4-4 8, 3-4 12, 4-4 16, তার মানে 96 পর্যন্ত যায়। তার মানে কি লিখতে পারবো দেখো তো, আই টু দ্য পাওয়ার 1996 প্লাস 2। তো দেখো আই টু দ্য পাওয়ার 1996, এটা কি 4 দ্বারা বিভাজ্য, কারণ দেখো শেষে আছে কি 96, তো 96 4 দ্বারা বিভাজ্য, তার মানে কি 1996 4 দ্বারা বিভাজ্য, এটার মান আসবে 1। দেখো আই স্কোয়ারের মান কত, -1, সো এটার অ্যান্সার কী হবে,
এটার অ্যান্সার হবে -1। ওকে, তেমনিভাবে দেখো আরেকটা ম্যাথ আছে আমাদের। ধরো তোমাদের দিলাম -√(-1 টু দি পাওয়ার 4n + 3। এবার দেখো -√(-1), দেখো এটা কি -i, তো -i এর পুরো পাওয়ার দেওয়া আছে 4n + 3। দেখো i এর পুরো পাওয়ার 4n থাকলে সেটার মান কত হবে 1, তাই তো। এবং এখানে কি -i⁻³ আছে, তার মানে কি আসবে -i³। দেখো i³ এর মান কত -i, তাহলে মাইনাস ইন্টু -i, সরি, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আমাদের আসবে -i। তাহলে দেখো এখান থেকে আসতেছে আমাদের ভ্যালু i, ঠিক আছে। তো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে i। ওকে, তাহলে দেখো একটু নিচের দিকে যাই আমরা। তো দেখো এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে। এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিলো 11-12 সেশনে। তাহলে দেখো i⁻⁴ প্লাস i² প্লাস 4i³ প্লাস 5i, এটার ভ্যালু কত? এটা আসছিলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 11-12 সেশনে। তাহলে দেখো এটার ভ্যালু যদি বের করি i⁻⁻⁴, তো এটা সমান আমরা কী লিখতে পারবো 1/i⁻⁴ প্লাস i² এর ভ্যালু কত -1 প্লাস 4i³ এর ভ্যালু কত -i প্লাস 5i। আচ্ছা, i⁻⁴ এর ভ্যালু কত 1, তার মানে 1/1 মানে 1 হবে -1 -4i প্লাস 5i। তাহলে দেখো 1 1 কাটতেছে, 5i থেকে 4i বাদ দিলে কি থাকে i, সুতরাং এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে i। ওকে ওকে, আচ্ছা, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের একটা টাইপ আছে। পরবর্তী ম্যাথে যাওয়ার আগে এখানে একটা ছোটো টাইপ আছে। তো দেখো √(a × √(b) সমান √(ab), এটা কি সবসময় সত্য? না, এটা কিন্তু সর্বদা সত্য না, সর্বদা সত্য নয়। কেন? এটা সর্বদা সত্য নয়। দেখো ধরো আমাদের কাছে a এর মান এটাও 0 থেকে ছোট, b এর মান এটাও 0 থেকে ছোট, সেই ক্ষেত্রে কিন্তু এটা সত্য নয়। কীভাবে দেখো, আমাদের কাছে ধরো √(-a) দেওয়া আছে ইন্টু √(-b) দেওয়া আছে। তো এটা কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি না, √(-a ইন্টু √(-b), অর্থাৎ √(ab), এটা কিন্তু আমরা লিখতে পারি না, এটা আমাদের ভুল। তো দেখো এই √(-a) এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে লিখবো √(-1 ইন্টু a ইন্টু দেখো √(-1 ইন্টু b। সো এবার দেখো কি লেখা যায় -√(ab), ঠিক আছে। সো এইটাকে -√(ab) লিখতে হবে। সো দেখো a এর ভ্যালু এবং b এর ভ্যালু দুইটাই যদি 0 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে √(a ইন্টু √(b) সমান -√(ab) হবে। সুতরাং এইটা, এই যে আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কিন্তু সর্বদা সত্য নয়। যেমন ধরো আমাদের বুটেক্সে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইটাতেই একটা কোশ্চেন আসছিল, √(-16 ইন্টু √(-1) এটার ভ্যালু কত? এটা ছিল বুটেক্স 10-11 সালে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16-17 সেশনে। তাহলে দেখো এটা কি করব, এই যে -√(-1), এটাকে কি লিখবো i ইন্টু √16, এটা দেখো এটা কি লিখবো i। তাহলে দেখো i² এর ভ্যালু কত -1 ইন্টু 16কে রুট করলে 4, তার মানে এটার অ্যান্সার কত আসবে -4। ওকে, সুতরাং এটার অ্যান্সার আসবে -4। আচ্ছা, তো দেখো আমরা এখন i এর ধারা সম্পর্কে জানবো। ওকে, i এর ধারা।
দেখো আই এর বিভিন্ন রকম ধারা আছে। দেখো আই টু দি পাওয়ার 4n প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 3। দেখো আই টু দি পাওয়ার 4n এর ভ্যালু আমরা কত পাইছিলাম 1, 4n প্লাস 1 এর ভ্যালু পাইছিলাম আই, 4n প্লাস 2 এর ভ্যালু পাইছিলাম -1 এবং 4n প্লাস 3 এর ভ্যালু পাইছিলাম -i। তো দেখো এইটা কাটাকাটি গেলে কি থাকে 0। তার মানে দেখো আমরা আই এর পাওয়ার যে 4টা পাওয়ার আছে এই 4টা পাওয়ার যদি ক্রমিক হয়, দেখো এটা 4n, এটা 4n প্লাস 1, এটা 4n প্লাস 2, এটা 4n প্লাস 3। তার মানে কি এই 4টা পাওয়ার ক্রমিক। তো ক্রমিক পাওয়ার হলে পাওয়ারগুলো যদি ক্রমিক হয় অথবা এদের অন্তর যদি সমান হয়, অর্থাৎ এই পদের থেকে এই পদের অন্তর যদি সমান হয়, অর্থাৎ ধরো আই স্কোয়ার, এরপরে ধরো আই টু দি পাওয়ার 4, এরপরে দিলাম হচ্ছে আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 8। সো এইটার ভ্যালু কী হবে 0। ঠিক আছে, তো 4টা পদ এবং 2টা করে পদের দেখো এদের অন্তর সেম। দেখো এখান থেকে এখানে 2 বাড়ছে, আবার এখান থেকে এখানে 2 বাড়ছে, আবার এখান থেকে এখানে 2 বাড়ছে। সুতরাং 4টা করে পদের যোগফল কী হবে 0। ঠিক আছে, তো 4টা ক্রমিক পদের যোগফল হবে 0। এটাই হচ্ছে আই এর ধারার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের একটা কোশ্চেন আসছিল আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ডট ডট ডট, দেখো আই টু দি পাওয়ার 23, এইটার ভ্যালু কত? দেখো এটা আসছিল আমাদের রুয়েটে 9-10 সালে আসছিল। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি চাইলে। এবার দেখো এখানে টোটাল পদ সংখ্যা কয়টি আছে আমাদের এটা আগে জানতে হবে, পদ সংখ্যা জানতে হবে। তাহলে দেখো পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস আদি পদ। দেখো আই এর পাওয়ার এখানে কত 1, এখানে শেষ পদ কত 23, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড অন্তর, একটা থেকে আরেকটার অন্তর 2 মাইনাস 1 কত 1 প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে দেখো আমাদের পদ সংখ্যা টোটাল কয়টি 23টি পদ। তো আমরা জানি যে আমাদের টোটাল 4টা করে পদের যোগফল 0, 4টি করে পদের যোগফল 0, পদের যোগফল 0। যদি 4টি করে পদের যোগফল 0 হয় তাহলে দেখো এখানে আমরা 4টা করে পদ সাজা দিতে পারি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এই 4টা 0 হবে। সেমভাবে সবগুলো পদ আই টু দি পাওয়ার 23। আচ্ছা, তাহলে দেখো আমাদের টোটাল পদ আছে 23টা। তো দেখো আমরা প্রথম 3টা বাদ দিয়ে আমরা প্রথম 3টাকে বাদ রাখবো। ঠিক আছে, তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এই 3টাকে বাদ রাখলে এই পাশে আমাদের টোটাল কয়টা পদ থাকে, টোটাল 20টা পদ, 20টি পদ। তো দেখো 20 সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা কি বলতে পারি 20টা পদ আছে, তার মানে এইটাকে আমরা 5টি 4-এর সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই যে আমাদের পদ আসতেছে এই সবগুলো পদের যোগফল কত হবে 0। ঠিক আছে, এই সবগুলো পদের যোগফল 0 হবে। তাহলে এখানে কি থাকতেছে আই -1, এইটার ভ্যালু কত আসবে -i। তো দেখো এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে -1। সুতরাং এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে -1। ঠিক আছে, আচ্ছা, বা এটার একটা শর্টকাট আছে। দেখো এখানে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। শর্টকাট দেখো এখান থেকে শর্টকাট কি ব্যবহার করব, শর্টকাট হচ্ছে এই যে আমাদের যেই শেষ পদ দেওয়া থাকবে বা আমাদের যে পদ সংখ্যা পাবো আমরা, এই পদ সংখ্যার সাথে এই 4-এর আমরা কি নিব রিমাইন্ডার নিব। রিমাইন্ডার নিলে যেটা আমাদের অবশেষ থাকবে, মানে ভাগশেষ যেটা থাকবে, এই ভাগশেষ সংখ্যক পদ অবশিষ্ট থাকবে, ভাগশেষ সংখ্যক পদ অবশিষ্ট থাকবে।
মানে এই ভাগশেষ সংখ্যক পদ শূন্য হবে না। তাহলে দেখো আমাদের এখানে পদ কত, 23টা, 23/4, আমাদের ভাগশেষ কত থাকে 3, অর্থাৎ প্রথম 3টা পদ কি হবে না, প্রথম 3টা পদ বাদে এই সম্পূর্ণ পদ কি হয়ে যাবে, সম্পূর্ণ পদের যোগফল শূন্য হয়ে যাবে, তার মানে প্রথম 3টা পদ থেকে যাবে। ওকে, আশা করি এটা সবাই বুঝছো। দেখো এই টাইপের আরও কিছু প্রশ্ন আমরা দেখব। তো দেখো এখানে আমাদের আরেকটা ধারা আছে 1+i, তো দেখো এখানে আমাদের ধারা আছে 1+i + i² ডট i² 202। সো এইটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথমে কি করব, পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা দেখো 202 মাইনাস, দেখো এটা 1 মানে কি i⁻0 লিখতে পারি আমরা, -0 ডিভাইডেড, দেখো এক পদ থেকে অন্য পদের পার্থক্য কত 1 + 1। তাহলে দেখো আমাদের পদ সংখ্যা টোটাল 203টা পদ। তাহলে এবার আমরা কি করতে পারি, 203টা পদ, তো আমরা জানি 200 এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি 204 দ্বারা বিভাজ্য হইলে আমাদের পদ কতগুলো অবশিষ্ট থাকে, 3টা পদ অবশিষ্ট থাকে। কোন 3টা পদ অবশিষ্ট থাকবে, প্রথম 3টা পদ, তাই তো। তাহলে দেখো এটা কী হবে 1+i, আর i² ভ্যালু কত -1। তাহলে দেখো আমাদের যোগফল হবে i, ঠিক আছে, আমাদের যোগফল হবে i। ওকে, আচ্ছা, তো দেখো এরপরে দেখো, ধরো আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে i⁵ + i⁷ এমনি দেওয়া আছে i⁵55 পর্যন্ত সমান এইটার ভ্যালু কত। তো এবার দেখো এখানে আমাদের পদ সংখ্যা বের করতে হবে। তো পদ সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড পার্থক্য। দেখো এবার কিন্তু পার্থক্য 2 করে, ঠিক আছে, পার্থক্য কত করে 2 করে +1। তাহলে দেখো এখান থেকে আমাদের পার্থক্য মানে পদ সংখ্যা আসতেছে কয়টি, 26টি পদ। দেখো 26টি, আমরা জানি 24 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশিষ্ট থাকে কত, 2টি পদ। তার মানে দেখো আমাদের অবশিষ্ট থাকে এই প্রথম 2টা পদ, আমাদের অবশিষ্ট থাকে প্রথম 2টা পদ, তাই তো। আর এই সম্পূর্ণ পদের যোগফল কি হবে, এই সম্পূর্ণটা পদের যোগফল 0 হয়ে যাবে। তাহলে দেখো i⁵ সমান কী হবে i, i⁷ সমান i³ মানে -i, অর্থাৎ এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 0, ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0। আচ্ছা, তো দেখো এখানে আমাদের আরও একটা ম্যাথ আছে, ধরো এটা হচ্ছে i⁵ 592 + i⁵ 590 + i⁵ 588 + i⁵ 586 + i⁵ 584 ডিভাইডেড i⁵ 582 + i⁵ 580 + i⁵ 578 + i⁵ 576 + i⁵ 574 +2, এটার ভ্যালু কত। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি, আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করতে পারি, i⁵ 592, দেখো এখান থেকে এটার ডিফারেন্স কত 2, আবার এখান থেকে এটার ডিফারেন্স কত 2, তাহলে দেখো 4টা পদের যোগফল কি হবে 0, তার মানে দেখো এই যে টোটাল 4টা পদের যোগফল কত হয়ে যাবে 0। আবার দেখো নিচের যে 4টা পদ আছে এই 4টা পদের যোগফলও 0 হবে। তাহলে উপরে আমাদের কি থাকতেছে i⁵ 582 ডিভাইডেড নিচে থাকে i⁵ 574। আচ্ছা, এবার দেখো
আমরা এই 4টা পদ সমান শূন্য লিখতে পারি, অথবা কিন্তু এই 4টা পদের যোগফলও শূন্য লিখতে পারি। তাহলে কিন্তু নিচে অবশিষ্ট থাকে i⁵582 ওকে প্লাস 2। এবার দেখো i⁵584, এটা আমাদের দেখো i⁵584 এর এখানে আছে i⁵582, তাহলে কি থাকতেছে i² প্লাস 2। i² এর ভ্যালু কত? -1 প্লাস 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 1। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে এটা 1। তো আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা, এগুলো গেলো হচ্ছে আমাদের আই এর ঘাত সম্পর্কিত ম্যাথ, আই এর ঘাত। ঠিক আছে, তো এবার দেখো আমাদের জটিল সংখ্যাকে প্রকাশ। এবার আমাদের জটিল সংখ্যার প্রকাশ সম্পর্কিত, জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করে এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের জটিল সংখ্যা, তো এইটাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তো জেড সমান a প্লাস আই বি, অথবা জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, a প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে a এর পরিচয় এবং x এর পরিচয়, এই দুইটার পরিচয় হচ্ছে বাস্তব অংশ, একটা জটিল সংখ্যার বাস্তব অংশ। আর আমাদের বি এবং ওয়াই এর পরিচয় হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। বাস্তব অংশ বা রিয়েল পার্ট, কাল্পনিক অংশ বা এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখো ধরো আমি কোনো একটা জটিল সংখ্যাকে লিখলাম 2 + 3i, তার মানে কি এর বাস্তব অংশ 2 এবং কাল্পনিক অংশ 3। তো বাস্তব অংশকে আবার এভাবে প্রকাশ করা হয় আর ই অফ জেড, আবার কাল্পনিক অংশকে অনেক সময় এভাবে প্রকাশ করা হয় আই এম অফ জেড। আর ই বলতে রিয়েল পার্ট অফ জেড, আই এম বলতে ইমাজিনারি পার্ট অফ জেড। ওকে, তাহলে দেখো এখানে আর ই অফ জেড কত হবে 2, এবং আই এম অফ জেড এটা কত হবে 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো কোনো একটা জটিল সংখ্যার আমি বললাম 2, এটা কি কোনো জটিল সংখ্যা? না, এটা একটা আমাদের বাস্তব সংখ্যা। বা 2কে আমরা কিন্তু জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি 2 + 0 × i। ঠিক আছে, 2 + 0 × i। তাহলে দেখো এই যে এটার কাল্পনিক অংশ কত? 0, বাট এর বাস্তব অংশ 2। ঠিক আছে, এর কাল্পনিক অংশ 0, বাস্তব অংশ 2। আচ্ছা, তাহলে দেখো এইটাকে বলা হয় হচ্ছে পিওর রিয়েল নাম্বার। ঠিক আছে, পিওর রিয়েল নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব সংখ্যা, বাংলায় বলা হয় সম্পূর্ণ বাস্তব সংখ্যা। আবার ধরো কোনো একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 0 + 3i, তাহলে দেখো এর বাস্তব অংশ 0, কিন্তু এর কাল্পনিক অংশ আছে, কাল্পনিক অংশের একটা মান আছে। তো এই ধরনের সংখ্যাকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার, পিওর ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো বাংলায় বললে এটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই জটিল সংখ্যাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা জটিল সংখ্যাকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, যে ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি, এইটাকে বলা হয় অর্গানড ডায়াগ্রাম। তো দেখো, তো এইটাকে জটিল সংখ্যার ক্ষেত্রে এইটাকে বলা হয় বাস্তব অক্ষ, এবং এইটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। আচ্ছা, তো দেখো বাস্তব অক্ষ, ধরো আমাদের কোনো একটা জটিল সংখ্যা আছে 3 + 4i, তো এইটাকে আমরা এই অর্গানড চিত্রে কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে বলা হয় অর্গানড চিত্র বা অর্গানড ডায়াগ্রাম।
তো দেখো আমরা অর্গান ডায়াগ্রামে কীভাবে প্রকাশ করতে পারি। তো 3+4i, 3+4i মানে কি 3, এর বাস্তব অংশ 3, মানে বাস্তব অক্ষ বরাবর এটা 3 ঘর যাবে, আর এর কাল্পনিক অংশ কত 4, অর্থাৎ কাল্পনিক অক্ষ বরাবর সেটা 4 ঘর যাবে। তাহলে দেখো সংখ্যাটা এখানে অবস্থিত, তাই তো 3,4, এটাকে প্রকাশ করা হয় 3,4 দ্বারা। এই যে সংখ্যাটা মূলত এই যে এখানে অবস্থিত, ঠিক আছে। ওকে, তো তেমনিভাবে ধরো আমাদের কোনো একটা জটিল সংখ্যা আছে -2 + 3i, অর্থাৎ কি বাস্তব অক্ষ বরাবর ঋণাত্মক দিকে 2 ঘর যাবে, কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর যাবে। তার মানে সংখ্যাটা কোথায় থাকবে এখানে -2,3। ওকে, এই যে আচ্ছা, এরপরে দেখো ধরো আমাদের সংখ্যা আছে -3, -3i, তাহলে দেখো বাস্তব অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যাবে 3 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যাবে 3 ঘর। তাহলে সংখ্যাটা কোথায় থাকবে এখানে -3, -3। ওকে, আবার দেখো আমাদের কাছে ধরো আরেকটা সংখ্যা আছে 4 -2i, 4 -2i, তাহলে দেখো বাস্তব অক্ষ বরাবর যাবে ধনাত্মক দিকে 4 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর যাবে 2 ঘর। তাহলে সংখ্যাটা হবে 4, -2, ঠিক আছে। এই যে আমরা মূল বিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার যে দূরত্ব, এই যে দেখো মূল বিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার যে সরলরৈখিক দূরত্ব, এইটাকে বলা হয় কোনো একটা জটিল সংখ্যার মডুলাস, ঠিক আছে। তো মডুলাস এবং আর্গুমেন্ট কি, দেখো মডুলাস এবং আর্গুমেন্ট, এটা হচ্ছে মডুলাস মূল বিন্দু থেকে জটিল সংখ্যার জটিল সংখ্যার দূরত্ব, জটিল সংখ্যাটির দূরত্ব, ঠিক আছে। আর আর্গুমেন্ট বলতে বোঝায় এই মূল বিন্দুর বা এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে সেইটা সাথে উৎপন্ন সর্বনিম্ন কোণ, এইটা হচ্ছে ধরো কোনো একটা জটিল সংখ্যা এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে ধরো আমাদের কাছে ধরো কোনো একটা জটিল সংখ্যা দেওয়া আছে 3+4i। তো দেখো এই জটিল সংখ্যার কী কী থাকবে, এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে। কেন, দেখো এর বাস্তব অক্ষ পজিটিভ, বাস্তব অংশ পজিটিভ, এর কাল্পনিক অংশটাও পজিটিভ, সুতরাং এই জটিল সংখ্যাটা থাকবে প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা যদি অর্গান চিত্র আঁকাইতে বলে আমরা অর্গান চিত্র কিন্তু দেখাইতে পারবো 3,4 বিন্দুটা এরকম কোন একটা জায়গায় থাকবে, তাই তো। এবার দেখো আমাদের বললো এই জটিল সংখ্যার মডুলাস বের করো। তো মডুলাসকে মড অফ জেড দ্বারা প্রকাশ করা হয় অথবা মডুলাস অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখো এর মডুলাস মানটা কি হবে, তো মডুলাস মানটা হবে দেখো মূল বিন্দু থেকে দূরত্ব, যেহেতু মূল বিন্দু কি আমাদের 0,0 বিন্দু, তো 0,0 বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব সেটা কি হবে √3 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার। অর্থাৎ মূলত ধরো আমাদের এই জটিল সংখ্যাটা যদি x,y বিন্দু হতো, মানে x,y হতো, মানে x + iy হতো, তাহলে এই মূল বিন্দু থেকে যে দূরত্ব হতো বা মডুলাস অফ জেড সেটা কত হতো √x² + y², তাই তো। তার মানে দেখো এই জটিল সংখ্যার বাস্তব অংশের উপর বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গের যোগফল, তাহলে এটা কত হবে দেখো তো 9 + 16 √25 অর্থাৎ 5, ঠিক আছে। সুতরাং এটার মডুলাস মান আসছে আমাদের 5। আর্গুমেন্ট কীভাবে বের করব, এটাকে
আর মানে এ আর জি অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। তো আর্গুমেন্ট অফ জেড এটা কিভাবে বের করে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত কোণ তৈরি করছে দেখো তো, একটু খেয়াল করো। ট্যান ইনভার্স দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান, তাহলে দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এই জটিল সংখ্যাটার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। দেখো এই কোণটাই কিন্তু সর্বনিম্ন। আমরা যদি এই পাশ থেকে কোণ দেখতে যাই, এই কোণটা কিন্তু অনেক বড়, সুতরাং এই কোণটা আমাদের গ্রহণযোগ্য হবে না। যেটা সর্বনিম্ন কোণ সেটাই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে দেখো আমাদের আর্গুমেন্ট মূলত কোনটা আসতেছে, এখান থেকে আর্গুমেন্ট আসতেছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে দেখো ট্যান ইনভার্স কাল্পনিক অংশের সহগ ডিভাইডেড বাস্তব অংশের সহগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য। তাহলে একটু খেয়াল করো, যদি আমাদের কোনো একটা জটিল সংখ্যা দ্বিতীয় চতুর্ভাগে থাকে সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কী হবে। ধরো কোনো একটা জটিল সংখ্যা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে, এক্স কমা মাইনাস এক্স কমা ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে থাকলে সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কী হবে দেখো, আমাদের আর্গুমেন্ট হবে এই প্লাস পাশে 90 ডিগ্রি এবং এই পাশে হচ্ছে থিটা। তার মানে দেখো এই পাশে আর্গুমেন্ট হবে পাই। দেখো সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমরা এই থিটা বাদ দিই, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্ট কী হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সিমিলারভাবে দেখো তৃতীয় চতুর্ভাগে এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কোনটা হবে, আমাদের আর্গুমেন্ট হবে দেখো এই দিক থেকে যদি আমরা আসি মুখ্য আর্গুমেন্ট। দেখো আমাদের আর্গুমেন্ট মূলত দুই রকম, আমাদের আর্গুমেন্ট এটা দুই রকম, একটা মুখ্য আর্গুমেন্ট আর একটা গৌণ আর্গুমেন্ট। দেখো মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। দেখো মুখ্য আর্গুমেন্ট হচ্ছে যেটা আমাদের সর্বনিম্ন কোণ। তাহলে দেখো সর্বনিম্ন কোণের ক্ষেত্রে যদি আসি, এই ক্ষেত্রে দেখো আমাদের তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট অফ জেড, এটা কি হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো সিমিলারভাবে চতুর্থ চতুর্ভাগে মুখ্য আর্গুমেন্ট আমাদের কি হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে দেখো ধরো আমাদের বললো দুইটা জটিল সংখ্যার সমান। তাহলে দেখো এখানে আরেকটা ছোট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যার সমতা। জটিল সংখ্যার সমতা, সমতা ধরো আমাদের বললো দুইটা জটিল সংখ্যা আছে এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই ওয়াই, বলে দিল এ প্লাস আই বি এবং এক্স প্লাস আই ওয়াই এই দুটো সমান। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো এ সমান এক্স, বি সমান ওয়াই। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে এই দুটো জটিল সংখ্যার বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশ দুইটা সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখো এখান থেকে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসছে। দেখো এখানে আমাদের দেওয়া আছে 3a প্লাস আই ইন্টু বি মাইনাস 5 সমান 9 মাইনাস 5bi হলে এ ও বি এর মান কত, এর মান কত। দেখো এইটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 14-15 সেশনে। তাহলে দেখো এটা কীভাবে করতে পারি, দেখো দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং বলে দিছে যে দুইটা জটিল সংখ্যা সমান। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই জটিল সংখ্যার বাস্তব অংশ এবং এই জটিল সংখ্যার বাস্তব অংশ সমান হবে, এর মান আমাদের কত 3। আবার দেখো এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ এবং এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ সমান হবে বি মাইনাস 5 সমান মাইনাস 5b। তাহলে দেখো 6b সমান 5, তাহলে বি এর মান কত আসতেছে 5/6।
সিক্স, বি এর মান কত 5/6, ঠিক আছে। তাহলে আমাদের এ এবং বি এর মান কত হবে 3,5/6, 3,5/6। ওকে, দেখো এখানে আর একটা ম্যাথ আছে, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। 1 ডিভাইডেড a প্লাস আই সমান 1 ডিভাইডেড আই ডিভাইডেড a মাইনাস আই, এই দুইটা যদি সমান হয় হলে এখানে আমাদের a এর মান বের করতে বলছে। তো দেখো এটা আসছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ডিইউতে আসছিল 16-17 শিক্ষাবর্ষে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা কি করতে পারি দেখো তো, এখানে আমরা কি করে দেবো আর গুণন করে দেবো, আর গুণন করে দিলে a মাইনাস আই এবং এখানে আই ইন্টু এ প্লাস আই। তাহলে দেখো এখানে a মাইনাস আই, আই দিয়ে গুণ করে দিলে এ আই, দেখো আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত -1, এ পাশে পার করে দিলে এখানে কি আসবে 1 মাইনাস আই এবং এটা এর পাশে পার করে দিলে আসবে আই -1। তাহলে দেখো এ সমান আসতেছে, এটা মাইনাস কমন নিলে 1 মাইনাস আই ডিভাইডেড 1 মাইনাস আই। দেখো কাটাকাটি যাচ্ছে, এ এর মান আসতেছে কত, এ এর মান আসতেছে আমাদের -1, সুতরাং এ এর ভ্যালু কত হবে -1, ঠিক আছে, এ এর ভ্যালু হবে -1। ওকে, আচ্ছা দেখো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে। দেখো আমাদের খুলনা ইউনিভার্সিটিতে, কুমিল্লা ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসছিল। এখানে যদি 2 টু দ্য পাওয়ার 2i স্কোয়ার প্লাস 6i কিউব প্লাস 3 ইন্টু i টু দ্য পাওয়ার 16 মাইনাস 6i টু দ্য পাওয়ার 19 প্লাস 4i টু দ্য পাওয়ার 25 সমীকরণটিকে x প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা যায়, তবে x এবং y এর মান নির্ণয় করো, তবে x y সমান ওয়াট। এটা ছিল আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে 12-13 সেশনে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি, এই জটিল সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে এটাকে সিম্পল করব, ঠিক আছে। দেখো 2i স্কোয়ার, আই স্কোয়ার সমান কি লেখা যায় -1, 6i কিউব সমান কি লেখা যায় -i প্লাস 3i টু দ্য পাওয়ার 16, i টু দ্য পাওয়ার 16 দেখো 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার মান কত লেখা যাবে 1, 6i টু দ্য পাওয়ার 16 পরে কি থাকে 3, তাহলে i কিউব সমান কি লেখা যাবে -i প্লাস 4 ইন্টু i টু দ্য পাওয়ার 25, দেখো i টু দ্য পাওয়ার 24 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য, তাহলে কি থাকবে i থাকবে। তাহলে দেখো এখানে থাকবে -2 প্লাস 3, তার মানে 1 -6i প্লাস 6i, এই দুটা কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে 1 প্লাস 4i, এখানে আমাদের কি থাকবে 1 প্লাস 4i। তাহলে দেখো এখানে আমরা 1 প্লাস 4i এটাকে আমরা x প্লাস আই ওয়াই লিখতে পারি। তাহলে দেখো জটিল সংখ্যার সমতা অনুযায়ী আমরা কি লিখতে পারবো, x সমান এখান থেকে 1 লিখতে পারবো, y এর মান লিখতে পারবো 4, ঠিক আছে, x এর মান 1 এবং y এর মান হবে 4, ঠিক আছে। এবার দেখো আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ সম্পর্কে একটু দেখব। জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা দেখো জটিল সংখ্যার যোগ বিয়োগ, ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে z1, সেটা হচ্ছে a প্লাস আইবি, এবং এখানে আমাদের কাছে আরেকটা জটিল সংখ্যা আছে z2 c প্লাস আইডি। তাহলে দেখো আমরা যদি জটিল সংখ্যা দুটাকে যোগ করি z1 প্লাস z2, তাহলে কি আসবে দেখো তো a প্লাস আইবি প্লাস c প্লাস আইডি,
এবার দেখো এখান থেকে আসতেছে এ প্লাস সি প্লাস আই কমন নিলে বি প্লাস ডি। তাহলে দেখো দুইটা জটিল সংখ্যাকে যদি যোগ করি তাহলে দেখো এই বাস্তব অংশ দুইটা যোগ হয়ে যাচ্ছে, আবার এ পাশে জটিল অংশটুকু অর্থাৎ কাল্পনিক অংশটুকু যোগ হয়ে যাচ্ছে। সিমিলারভাবে আমরা যদি বিয়োগ করি এখানে z1 মাইনাস z2 তাহলে কী আসবে এ মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি। ঠিক আছে, সো দেখো জটিল সংখ্যার যোগ বিয়োগ এটাই। তো দেখো জটিল সংখ্যার যোগ বিয়োগ সম্পর্কিত। এবার দেখো জটিল সংখ্যার গুণ আমরা গুণ কিভাবে করতে পারি। ধরো z1 ইন্টু z2 এ প্লাস আই বি, এটার সাথে কি গুণ করতেছি সি প্লাস আই ইন্টু ডি। দেখো এটা গুণ করলে এ সি প্লাস এ ডি ইন্টু আই প্লাস বি সি ইন্টু আই প্লাস আই স্কোয়ার বিডি। তাহলে দেখো এখান থেকে কি আসতেছে এ সি মাইনাস বিডি, আই স্কোয়ার সমান -1, এই জন্য এসি মাইনাস বিডি। এখানে যদি আই কমন নেই এখান থেকে আমাদের আসতেছে এডি প্লাস বিসি। তো এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার গুণন। ঠিক আছে, তো জটিল সংখ্যা এইভাবে আমরা গুণ করতে পারি। ভাগের ক্ষেত্রে দেখো z1 ভাগ z2, ভাগের ক্ষেত্রে আমরা কি করব z1 সমান a প্লাস আইবি, নিচে হচ্ছে আমাদের c প্লাস আইডি। তো ভাগের ক্ষেত্রে দেখো আমরা কি করব, ভাগের ক্ষেত্রে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হলে দেখো নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ভাগ করে দিব প্লাস আই ইন্টু দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে দেব। এরপরে দেখো এখানে এসি প্লাস বিডি, বাস্তব অংশের জন্য এসি প্লাস বিডি, কাল্পনিক অংশের জন্য দেখো বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। ঠিক আছে, কাল্পনিক অংশের জন্য এখানে মাইনাস হবে, বাস্তব অংশের জন্য এখানে প্লাস হবে। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে এইটা আমরা করব। ওকে, তো দেখো আমরা কোন একটা জটিল সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ করার, কোন একটা জটিল সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ, তো আদর্শ আকার কোনটা, আদর্শ আকারে প্রকাশ। তো দেখো আমাদের আদর্শ আকার হচ্ছে এ প্লাস আইবি এই আকারে। ঠিক আছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তাহলে ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 1 মাইনাস আই ডিভাইডেড 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই। ধরো এই জটিল সংখ্যাটা আমাদের কাছে এখানে দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। 1 মাইনাস, দেখো এখানে আমরা কি করব লসাগু নিব, এখানে লসাগু নিলে এখানে উপরে থাকতেছে আই, 1 প্লাস আই মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই। দেখো আই আই কাটা যাচ্ছে, এই আই উপরে গুণ করে দিলে এই 1 মাইনাস আই উপরে চলে যাবে, তাহলে কি থাকতেছে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই। দেখো 1 মাইনাস আই মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তো আই স্কোয়ার সমান কত -1, -1 আছে প্লাস, তো 2 মাইনাস আই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এ প্লাস আইবি ফর্মেটে চলে আসছে, দেখো 2 মাইনাস আই। ঠিক আছে, তো এই জটিল সংখ্যাকে সিম্পলিফাই করলে বা সরল করলে আমরা এটা পাচ্ছি 2 মাইনাস আই। তো দেখো আবার এখানে ধরো এরকম আছে 5 মাইনাস আই ডিভাইডেড 2 মাইনাস 3i। সো এটাকে আমরা কিভাবে সরল করতে পারি, দেখো ভাগ আকারে আছে, তো আমরা প্রথমে কি করব নিচে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে দিব প্লাস আই ইন্টু নিচে কি করব 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে দেবো, এই যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এবং উপরে দেখো 5 দুগুণ 10 প্লাস দেখো -1 ইন্টু -3 অর্থাৎ 3, এবং এখানে আসবে দেখো -1 ইন্টু 2 অর্থাৎ -2 মাইনাস 5 ইন্টু -3, মাইনাস মাইনাসে প্লাস 5 ইন্টু 3। তো দেখো এখান থেকে কি আসতেছে আমাদের 13 ডিভাইডেড 13 প্লাস আই ইন্টু, এখান থেকে দেখো আমাদের আসতেছে 15 - 2 অর্থাৎ 13/13,
তাহলে দেখো এখান থেকে আমাদের আসছে 1 প্লাস আই, ঠিক আছে, এই যে 1 প্লাস আই, এটা হচ্ছে আমাদের এই আদর্শ আকার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আদর্শ আকার। তো দেখো এখানে আমাদের দুইটা আদর্শ আকার আছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। 1 প্লাস আই ডিভাইডেড 1 মাইনাস আই, সেইটাকে আদর্শ আকারে নিয়ে আসলে এটার মান আসবে আই, এবং দেখো আরেকটা আছে 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই, তো এটাকে আদর্শ আকারে নিয়ে আসলে এটা হবে মাইনাস আই। এই দুইটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এমসিকিউতে আমাদের জন্য হেল্প হবে। তো দেখো আমাদের বোর্ডে এই প্রশ্নটা অনেকবার আসছে, 1 প্লাস আই ডিভাইডেড 1 মাইনাস আই কিউব, এইটার মান কত হবে? তো দেখো এইটার মান 1 প্লাস আই ডিভাইডেড 1 মাইনাস আই, এটার মান কত? আই, আই এর উপর কিউব করলে কত হবে? মাইনাস আই, সেটার অ্যান্সার হবে মাইনাস আই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল 11-12 সেশনে। দেখো আমাদের দিছে আই প্লাস আই টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড আই মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস 1, এইটার ভ্যালু কত? এটা আমাদের কাছে জানতে চাইছে। এটা আসছিল হচ্ছে ডিইউতে 11-12 সেশনে, 7-8 সেশনে, 5-6 সেশনে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি করতে পারি আমরা, উপরে আমাদের কি আছে আই ইন্টু, দেখো আই টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি লিখতে পারি? 1 ডিভাইডেড আই, আই মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস 1, 1 ডিভাইডেড আই। তাহলে দেখো 1 ডিভাইডেড আই সমান আমরা কি লিখতে পারি? মাইনাস আই, তাই তো, তার মানে কি আই মাইনাস আই। দেখো 1 ডিভাইডেড আই সমান আমরা কি লিখতে পারি? মাইনাস আই, ঠিক আছে। আর নিচে হচ্ছে 1 আই প্লাস আই। দেখো উপরে আসতেছে 0 ডিভাইডেড 2 আই, তার মানে এটার অ্যান্সার কত হবে? 0, ঠিক আছে, এটা অ্যান্সার কত হবে? 0। ওকে, দেখো সিমিলার টাইপের আর একটা প্রশ্ন আসছিল ডিইউতে, সেটা হচ্ছে দেখো আই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস আই ডিভাইডেড 2 আই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস আই, এইটার ভ্যালু কত? এটাও আসছে ডিইউতে 9-10 সেশনে। তাহলে দেখো এটা কি করতে পারি আমরা? আই টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই আই মাইনাস আই ডিভাইডেড দেখো 2 বাই আই প্লাস আই। এবার দেখো 1 বাই আই সমান কি লিখতে পারি? মাইনাস আই মাইনাস আই মাইনাস আই, মানে মাইনাস 2 আই ডিভাইডেড দেখো 2 বাই আই, তো এটা সমান কি লিখতে পারি? মাইনাস 2 আই, তো মাইনাস 2 আই প্লাস আই। মানে দেখো উপরে আমাদের আসতেছে মাইনাস 2 আই, নিচে আসতেছে মাইনাস আই, তো মাইনাস আই কাটাকাটি গেলে কি থাকে? 2, সুতরাং এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 2, ঠিক আছে, এটা অ্যান্সার হবে 2। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত। এবার আমরা মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কিত ম্যাথ করব, ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কিত ম্যাথ করব। মডুলাস এবং আর্গুমেন্ট, দেখো মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত পড়ে আসছি। ঠিক আছে, এই সম্পর্কিত ম্যাথ করব এখন আমরা। তো ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 1 প্লাস রুট 3 আই, এবং আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে -1 প্লাস রুট 3 আই। তৃতীয় জটিল সংখ্যা দেওয়া আছে -1 মাইনাস রুট 3 আই। আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে 1 মাইনাস রুট 3 আই। তাহলে দেখো প্রথম জটিল সংখ্যার জন্য আমাদের মডুলাস কি হবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, তাই তো। তাহলে জটিল সংখ্যার মডুলাস হবে 2। দেখো প্রত্যেকটা জটিল সংখ্যার মডুলাসই হবে 2,
এখানে একটু যদি খেয়াল করো, প্রত্যেকটার জন্য মডুলাস কত হবে? 2। ঠিক আছে, এবার দেখো প্রথম জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট। দেখো প্রথম জটিল সংখ্যা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত, যেহেতু প্রথম চতুর্ভাগে এর জন্য আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ জেড এটা কি হবে? ট্যান ইনভার্স বি বাই এ। বি হচ্ছে √3, এ হচ্ছে 1। ট্যান ইনভার্স বি বাই এ অর্থাৎ π/3। এবার দেখো দ্বিতীয় জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ জেড কি হবে? দেখো দ্বিতীয় জটিল সংখ্যাটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে দেখো এর জন্য আর্গুমেন্ট কি হবে? এটাকে অনেক সময় থিটা দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক হবে, ট্যান ইনভার্স মানে মাইনাস পাই, দেখো এটা কি হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ √3/1। তাহলে কত আসতেছে? পাই মাইনাস π/3 অর্থাৎ 2π/3। আচ্ছা, এবার দেখো তৃতীয় চতুর্ভাগে, এই যে দেখো এই জটিল সংখ্যাটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং এইটার জন্য আর্গুমেন্ট কি হবে? পাই প্লাস, দেখো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স y/a, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স √3/1। তাহলে কত হবে? মাইনাস পাই প্লাস π/3। এইটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, -2π/3। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। বাট এখানে একটা গৌণ আর্গুমেন্টও থাকতে পারে, সেটা কি হবে দেখো তো? তৃতীয় চতুর্ভাগে বলতে কি বোঝায়? এখানে কোন একটা জায়গায় আছে, তো মুখ্য আর্গুমেন্ট হচ্ছে, দেখো এই পাশ থেকে আমাদের কোনটা হচ্ছে সর্বনিম্ন, এইটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। বাট গৌণ আর্গুমেন্ট কোনটা? এই যে দেখো পাই প্লাস থিটা, অর্থাৎ পাই প্লাস যে থিটা, অর্থাৎ পাই প্লাস ট্যান ইনভার্স √3, এই যে কোণ, এটা হচ্ছে আমাদের গৌণ আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্টটা কত হবে? পাই প্লাস π/3, 4π/3। ঠিক আছে, 4π/3। আচ্ছা, দেখো চতুর্থ যে জটিল সংখ্যাটা আছে, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে এর জন্য আর্গুমেন্ট কি হবে? মাইনাস ট্যান ইনভার্স y/x √3/1 অর্থাৎ মাইনাস π/3, তাই তো? দেখো এটা হচ্ছে মাইনাস π/3, এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। কিন্তু দেখো গৌণ আর্গুমেন্টও কিন্তু থাকতে পারে, সেটা কোনটা হবে? এই যে এতটুকু, তাই তো? তার মানে কি হবে? গৌণ আর্গুমেন্ট হবে, টোটালটা কত? 2π। 2π থেকে আমরা বাদ দিচ্ছি ট্যান ইনভার্স y/x, ট্যান ইনভার্স y/x অর্থাৎ 2π মাইনাস π/3, 5π/3। এইটা হচ্ছে আমাদের গৌণ আর্গুমেন্ট। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝছো। তো ধরো এখানে আমাদের আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে, 5 মাইনাস i ডিভাইডেড 3 মাইনাস, ধরো আমাদের 5 মাইনাস i ডিভাইডেড 2 মাইনাস 3i, এই জটিল সংখ্যাটা দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব? এটাকে a প্লাস ib আকারে, মানে আদর্শ আকারে নিয়ে যাব। এর জন্য কি করতে হবে? নিচে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস i ইন্টু নিচে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, করে দেখো 10 প্লাস 3, এরপরে -2 প্লাস 15। তাহলে দেখো কি আসছে? 1 প্লাস i। দেখো 1 প্লাস i, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে? দেখো এটার মডুলাস কি হবে? মডুলাস অফ জেড আর এটা কি হবে? √1² প্লাস 1 স্কোয়ার মানে √2। এবং আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ জেড বা থিটা, এটা কি হবে? দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট কি হবে? ট্যান ইনভার্স y/x মানে ট্যান ইনভার্স 1 মানে π/4। ঠিক আছে, তো আর্গুমেন্ট হবে π/4। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমাদের ভার্সিটিতে বিভিন্ন প্রশ্নে এই মডুলাস এবং আর্গুমেন্ট জিজ্ঞাসা করে। তাহলে দেখো 4 প্লাস 3i এর মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে? মডুলাস ও আর্গুমেন্ট কি হবে? কি হবে? এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 12-13
শিক্ষাবর্ষে। তো দেখো এটার মডুলাস এবং আর্গুমেন্ট কী হবে? মডুলাস হবে √4² + 3² অর্থাৎ 5 এবং আর্গুমেন্ট হবে থিটা ট্যান ইনভার্স। দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে কী হবে? ট্যান ইনভার্স কাল্পনিক অংশ ডিভাইডেড বাস্তব অংশ, ট্যান ইনভার্স 3/4। ঠিক আছে, তাহলে এটার মডুলাস হবে 5, আর্গুমেন্ট হবে ট্যান ইনভার্স 3/4। ওকে, এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল আমাদের, আই ডিভাইডেড আই মাইনাস i⁻⁻1 ডিভাইডেড i প্লাস 2i⁻⁻1 এর মান ও নতি বের করো। দেখো এই প্রশ্নটা আমাদের আসছিল ডিইউতে 14-15 সেশনে। তাহলে দেখো এটা কি হবে? প্রথমে এটাকে আমরা কি করব? আদর্শ আকারে নিয়ে যাব। আই মাইনাস i⁻⁻1 বলতে কি বোঝাবো? 1/i ডিভাইডেড i প্লাস 2/i। দেখো i মাইনাস 1/i বা 1/i সমান কি লেখা যায়? -i, i মাইনাস মাইনাসে প্লাস i অর্থাৎ 2i, নিচে চলে আসবে i মাইনাস 2i। তাহলে দেখো এখান থেকে কি আসতেছে আমাদের? -2। তাহলে দেখো এর মান কত হবে? -2। এটার মান কত হবে? মডুলাস কত হবে? মডুলাস অফ জেড এটা কত হবে? মডুলাস 2। কেন? কারণ আমরা জানি মূল বিন্দু থেকে দূরত্ব সর্বদা পজিটিভ। যেহেতু দূরত্ব সর্বদা পজিটিভ, সুতরাং এটা হবে +2। আর আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ জেড। এবার একটু সংখ্যা রেখে খেয়াল করে দেখো, আমাদের -2 বিন্দুটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তার মানে এর আর্গুমেন্ট কত হবে? পাই। ঠিক আছে, 180 ডিগ্রি। এই যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? পাই ডিগ্রি কোণ তৈরি করছে, পাই রেডিয়ান কোণ তৈরি করছে। সুতরাং আমাদের আর্গুমেন্ট কত হবে? পাই। ওকে, সুতরাং মান হবে 2 এবং আর্গুমেন্ট হবে বা নতি হবে, নতি বলতে আর্গুমেন্ট বোঝানো হয়েছে, আর্গুমেন্ট হবে পাই। ঠিক আছে, তো এবার দেখো এই জটিল সংখ্যাকে আমরা পোলার আকৃতিতে প্রকাশ করব। এই যে আমাদের জটিল সংখ্যা আছে a + ib, এটাকে আমরা পোলার আকৃতিতে প্রকাশ করব, অর্থাৎ আর থিটার মাধ্যমে প্রকাশ করব, আর থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো এখান থেকে আমরা একটু যদি খেয়াল করে দেখো, আমরা জানি z সমান a + ib। তো এবার দেখো আমরা যদি একটু চিত্র আঁকাই, এটা হচ্ছে আমাদের a, b বিন্দুটা, এইটা হচ্ছে আমাদের, দেখো আমাদের আর্গুমেন্ট হচ্ছে এই যে এটা থিটা। তো দেখো আমরা জানি বাস্তব অক্ষ থেকে দূরত্ব সেটা হচ্ছে কাল্পনিক অংশের মান, এবং কাল্পনিক অক্ষ থেকে দূরত্ব সেটা হচ্ছে বাস্তব অংশের মান। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? আর এইটা হচ্ছে আমাদের মডুলাস, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব, এটা হচ্ছে আমাদের মডুলাস। তাহলে দেখো এখান থেকে b/r সমান লিখতে পারি সাইন থিটা। তাহলে b সমান লিখতে পারি r সাইন থিটা। আবার a/r সমান লিখতে পারি cos থিটা। a সমান লিখতে পারি আমরা r cos থিটা। তাহলে দেখো এখানে আমরা a + ib এর জায়গায়, এই a + ib এর জায়গায় আমরা এই r cos থিটা এবং r sin থিটা বসাই দিব। r cos থিটা প্লাস i ইন্টু r sin থিটা। তাহলে দেখো এই যে r কমন নিলে এখানে কি থাকে? cos থিটা প্লাস i sin থিটা। তো এবার দেখো আমাদের ইউলারের সূত্র অনুযায়ী e⁻i থিটা এটা সমান আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা, তাই তো? e⁻i থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা প্লাস sin থিটা। তাহলে দেখো এই যে cos থিটা প্লাস sin থিটা সমান আমরা কি লিখতে পারবো? e⁻i থিটা। সো এইটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার রূপ। সো কোনো একটা জটিল সংখ্যার পোলার রূপে দুটো অংশ আছে। দেখো এই যে আর, এই আর হচ্ছে আমাদের মডুলাস
এবং এই যে থিটা, এই থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমি তোমার কাছে ধরো দিলাম একটা জটিল সংখ্যা 2 ইন্টু cos π/4 প্লাস i ইন্টু সাইন π/4। বললাম এটার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে। এটার মডুলাস হবে 2 এবং আর্গুমেন্ট হবে π/4। ঠিক আছে, আর্গুমেন্ট কি হবে π/4। আচ্ছা, এবার দেখো আমি তোমার কাছে আরেকটা জটিল সংখ্যা দিলাম, ধরো 2 cos π/4 মাইনাস i সাইন π/4। দেখো বললাম এইটার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে। তো এটার মডুলাস হবে 2, ঠিক আছে, বাট আর্গুমেন্ট কি হবে এবার একটু খেয়াল করো। এই cos থিটা cos মাইনাস π/4, দেখো cos π/4 কে কিন্তু আমরা চাইলে cos মাইনাস π/4 ও লিখতে পারি। এবার এখানে i যদি নেই তাহলে দেখো সাইনের ভিতরে ওই মাইনাসটা ঢুকিয়ে দিচ্ছি, তার মানে মাইনাস সাইন π/4, তাই তো। তাহলে দেখো এটা আসতেছে cos থিটা প্লাস i সাইন থিটা। এই যে দেখো cos থিটা প্লাস i সাইন থিটা, তার মানে এখান থেকে থিটা কোনটা হবে, থিটার মান হবে মাইনাস π/4। তার মানে এখানে আমাদের আর্গুমেন্ট হবে মাইনাস π/4। ঠিক আছে, এখানে আমাদের আর্গুমেন্ট হবে মাইনাস π/4। তো দেখো এখানে দেখো আমরা আরেকটা করতে পারি। এখানে ধরো দিলাম এখানে আর সাইন থিটা প্লাস আই কস থিটা, এটার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে। সেটার মডুলাস হবে আর, আর্গুমেন্ট কি হবে এবার একটু খেয়াল করে দেখো। আমাদের মূলত কি ছিল, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো। এবার দেখো এই কস সাইন থিটা এটাকে আমরা চাইলে কজে কিভাবে কনভার্ট করতে পারি, কজ π/2 মাইনাস থিটা। আবার দেখো আই ইন্টু কস থিটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি সাইন π/2 মাইনাস থিটা। তার মানে দেখো এবার একটু খেয়াল করো, কস থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে এখানে আমাদের আর্গুমেন্ট কোনটা হবে, এখানে যে আমাদের আর্গুমেন্ট অফ জেড সেটা কোনটা হবে π/2 মাইনাস থিটা। ঠিক আছে, আমাদের আর্গুমেন্ট হবে π/2 মাইনাস থিটা। ওকে, দেখো আমরা বিভিন্ন জটিল সংখ্যাকে আমরা পোলার আকৃতিতে প্রকাশ করব। তো দেখো আমাদের একটা জটিল সংখ্যা আছে 1 প্লাস 2i ডিভাইডেড 1 মাইনাস 3i। এটাকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। প্রকাশ করো। এটা আমাদের আসছিল বুয়েটে 16-17 শিক্ষাবর্ষে। তাহলে দেখো এটা কি করতে পারি আমরা, প্রথমে এটাকে আমরা সিম্পলিফাই করে নেব, তাই তো। তাহলে দেখো সিম্পলিফাই করার জন্য নিচে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আই ইন্টু নিচে কী করবো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো উপরে 1 মাইনাস 6, এটা কী করবো 2 প্লাস 3। তাহলে দেখো কি আসতেছে, এখান থেকে আসতেছে মাইনাস হাফ প্লাস হাফ আই, এইটা আমাদের আসতেছে, তাই তো। এই সংখ্যাকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এই যে আমাদের জটিল সংখ্যা এটার মডুলাস কি হবে, এটার মডুলাস রুট ওভার মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার, কি আসবে 1/4 প্লাস 1/4, তার মানে কি 1/2 1/√2, এটা হচ্ছে মডুলাস। দেখো আর্গুমেন্ট কি হবে, এর কোন চতুর্ভাগে অবস্থিত দেখো তো, এক্স এর বাস্তব অংশ নেগেটিভ, কাল্পনিক অংশ পজিটিভ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে কোনো একটা জটিল সংখ্যা থাকলে সেটার জন্য আর্গুমেন্ট কী হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স 1/2 ভাগ 1/2, পাই মাইনাস π/4, তার মানে হবে 3π/4। তাহলে দেখো এটাকে যদি আমরা আর কস থিটা আকারে প্রকাশ করতে চাই তাহলে এই জটিল সংখ্যাকে আমরা কীভাবে লিখতে পারি, 1/√2 cos 3π/4 প্লাস আই সাইন 3π/4। ওকে, সো এটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে।
তো দেখো এরকম আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আছে আমাদের। তো ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 5e⁻i⁴। সেই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কত? দেখো এটার মডুলাস বলতে এই যে 5কে বোঝানো হয়, এটা হচ্ছে মডুলাস, এবং আর্গুমেন্ট কত? এই যে আর্গুমেন্ট হচ্ছে এখানে π/4, ঠিক আছে, এর আর্গুমেন্ট হবে π/4। তাহলে দেখো ধরো তোমাকে কোনো সময় দিল i⁻i এর আর্গুমেন্টে এবং মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে কিভাবে করব? দেখো i⁻i, দেখো এই নিচের যে আইটা আছে এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 1। দেখো এটার মডুলাস কত? 1। এর আর্গুমেন্ট কত? i এর আর্গুমেন্ট কত? এই দেখো i এর আর্গুমেন্ট কত? π/2, তাই তো? তাহলে e⁻i π/2 ইন্টু i, তাই তো? এবার দেখো পাওয়ার দুইটা কি আছে? গুণ অবস্থায় আছে, তাহলে কি লিখতে পারবো? i² ইন্টু π/2, তার মানে কি e⁻−π/2। তাহলে দেখো e⁻−π/2 এটা একটা ধ্রুব সংখ্যা, তার মানে এটা কি? এটার আর্গুমেন্ট কত হবে? সরি, এটার মডুলাস কত হবে? e⁻−π/2, এবং এটার আর্গুমেন্ট হবে 0, ঠিক আছে? সুতরাং এটার আর্গুমেন্ট হবে 0। ওকে, তো দেখো আমরা জটিল সংখ্যার যে গুণ দেখে আসছিলাম, ধরো এই যে আমরা কিছুক্ষণ আগে জটিল সংখ্যার গুণ দেখে আসছিলাম, z1 ছিল a+ib, আর z2 ছিল আমাদের c+id। দেখো z1কে ধরো আমাদের r1 e⁻i⁴1 দ্বারা প্রকাশ করা যায়, তেমনিভাবে z2কে r2 e⁻i⁴2 দ্বারা প্রকাশ করা যায়। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো? যখন z1 ইন্টু z2 করব, দুইটাকে গুণ করব, তখন দেখো এদের মডুলাস দুইটা গুণ হয়ে যাচ্ছে এবং e⁻i⁴1 ইন্টু e⁻i⁴2। এবার দেখো r1 ইন্টু r2, e⁻i কমন নিলে θ1 প্লাস θ2। তাহলে দেখো দুইটা জটিল সংখ্যা যখন গুণ করতেছি এদের মডুলাস দুইটা গুণ হয়ে যাচ্ছে এবং আর্গুমেন্ট দুইটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো? দুইটা জটিল সংখ্যার গুণফল করলে এদের মডুলাস দুইটা গুণ হবে এবং আর্গুমেন্ট দুইটা যোগ হবে। সিমিলারভাবে দুইটা জটিল সংখ্যা যদি ভাগ করি কি লিখতে পারবো? দেখো তো, r1 ভাগ r2 e⁻i⁴1 মাইনাস θ2, ঠিক আছে? তার মানে দেখো দুইটা জটিল সংখ্যা যখন ভাগ করতেছি এর মডুলাস দুইটা ভাগ হয়ে যাবে এবং আর্গুমেন্ট দুইটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা গেল দুইটা জটিল সংখ্যার গুণ এবং ভাগ। এবার দেখো আমাদের একটা ছোট কনসেপ্ট আছে এখানে, ঘূর্ণন। তাহলে দেখো কোনো একটা জটিল সংখ্যাকে অপর একটা জটিল সংখ্যা দিয়ে গুণ করলে সেই জটিল সংখ্যাটা কতটুকু ঘুরে যাবে, এটা আমাদের অনেক সময় প্রশ্নে আসে। তাহলে দেখো 1 + √3i কে 1 + i দ্বারা ভাগ করলে তাহলে দেখো এই 1 + √3i কে 1 + i দ্বারা ভাগ করলে সেটি কতটুকু ঘুরে যাবে, তাহলে দেখো এটা কিভাবে বের করতে পারি আমরা? দেখো 1 + √3i কে আমরা 1 + i দ্বারা গুণ করতেছি, তো দেখো যাকে দিয়ে গুণ করব সেটার আর্গুমেন্ট সমপরিমাণ ঘুরে যাবে, ঠিক আছে? তো যাকে দিয়ে গুণ করতেছি তার আর্গুমেন্ট সমপরিমাণ ঘুরে যাবে, তাহলে দেখো এখানে 1/4 এর আর্গুমেন্ট, 1 + i এর আর্গুমেন্ট কী হবে? 1 + i এর আর্গুমেন্ট দেখো প্রথম চতুর্ভাগে আছে, tan ইনভার্স
1/1 অর্থাৎ π/4। অর্থাৎ দেখো এই 1+√3i কে যদি আমরা 1+i দ্বারা গুণ করি সেটা π/4 এই রেডিয়ান কোণে ঘুরে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের একটা ছোট ম্যাথ আছে। ধরো z1 আমাদের দেওয়া আছে 2+i এবং z2 আরেকটা জটিল সংখ্যা সেটা দেওয়া আছে 3+i। এবার আমাদের বলছে z1 ইন্টু z2 এটা কত হবে। তো z1 ইন্টু z2 এটা কী করবো, 2+i এটার সাথে জাস্ট গুণ করে দেবো 3+i। তাহলে দেখো দুইটা গুণ করলে দেখো গুণফলের জন্য আমরা কি পড়ছিলাম, বা এই দুটার মডুলাস মান যদি বের করতে বলে অনেক সময় বলবে যে z1 ইন্টু z2 এর মডুলাস মান বের করো। এই যে আমাদের z1 ইন্টু z2 এর মডুলাস মান বের করো, তাহলে এটার মডুলাস মান হবে z1 এর মডুলাস ইন্টু z2 এর মডুলাস, দুইটা আলাদা আলাদাভাবে গুণ করলে যেটা পাবো সেটা। আবার দেখো z1 ভাগ z2 এটার মডুলাস বের করতে বললে এই z1 এর মডুলাসকে z2 এর মডুলাস দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার দেখো আমাদের আর্গুমেন্ট যদি বের করতে বলে, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 অর্থাৎ z1 এবং z2 এর গুণফলের আর্গুমেন্ট বের করতে বললে আর্গুমেন্ট অফ কী হবে, প্রথমটার আর্গুমেন্টের সাথে দ্বিতীয়টার আর্গুমেন্ট যোগ করে দিব। এটার জন্য দেখো আর্গুমেন্ট অফ z1 ভাগ z2, তাহলে এখানে কী করবো, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 করে দিব। ওকে, তো দেখো আমাদের বলছে এই দুটা জটিল সংখ্যা হইলে z1 এবং z2 এর আর্গুমেন্ট মডুলাস বের করো। তাহলে কি করব, এটার মডুলাসের সাথে এটার মডুলাস গুণ করব। দেখো এটার মডুলাস কত, √5 ইন্টু এটার মডুলাস কত, √10। দেখো √15, √50, √50 করলে কত হবে, এখান থেকে 50 করলে এখান থেকে আসতেছে আমাদের 5√2, ঠিক আছে, 5√2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের মডুলাস। এখানে থেকে যদি বলে z1 ভাগ z2 এর আর্গুমেন্ট বের করো, ধরো এখান থেকে বললো z1 ভাগ z2 এর আর্গুমেন্ট বের করো, এটা কীভাবে করতে পারি আমরা, আর্গুমেন্ট অফ z1 থেকে আর্গুমেন্ট অফ z2 বিয়োগ করব। দেখো আর্গুমেন্ট অফ z1, আমাদের z1 এর আর্গুমেন্ট কত, দেখো তো tan ইনভার্স 1/2, z2 এর আর্গুমেন্ট tan ইনভার্স 1/3, ঠিক আছে। দেখো tan ইনভার্স a মাইনাস b এটা সূত্র কি, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড 1 প্লাস ab। তাহলে দেখো এখান থেকে আসতেছে 1/6, তাহলে 1/7, tan ইনভার্স 1/7, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল আমাদের x মাইনাস iy ডিভাইডেড x প্লাস iy এটার মডুলাস মান কী হবে। দেখো এটার মডুলাস মান কী হবে, এটা হচ্ছে আর ইউতে আসছিল 12-13 শিক্ষাবর্ষে। আচ্ছা, তাহলে দেখো এটার উপরেরটার মডুলাস কত, √x² প্লাস y², নিচেরটার মডুলাস x² প্লাস y²। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, তো এটার মডুলাস কত হবে, এটার মডুলাস হবে 1, ঠিক আছে, এটার মডুলাস হবে 1। আচ্ছা,
আচ্ছা, দেখো এখন আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব। ঠিক আছে, বর্গমূল। তো ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই। সো এটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার যে শর্টকাটটা আছে এটা আমরা প্রথমে দেখব। শর্টকাট তো এমসিকিউতে আসলে আমরা কিভাবে করব। তো এটার জন্য দেখো বর্গমূল বলতে রুট ওভার জেড নির্ণয় করতে হবে আমাদেরকে, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস আই ওয়াই এটা বের করতে হবে। তো দেখো এটা করলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু দিব, এরপর রুট ওভার আর প্লাস বাস্তব অংশ প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস বাস্তব অংশ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এইটার বর্গমূল, বর্গমূল নির্ণয় শর্টকাট। তো আর হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার মডুলাস। ঠিক আছে, এই জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা, তাহলে দেখো আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হই। ধরো আমাদের বলল ওয়ান প্লাস আই এর বর্গমূল নির্ণয় করো, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা কি করব? তো দেখো এখানে আমরা কি করব, অর্থাৎ আমাদের মডুলাস অফ জেড, রুট অফ জেড বের করতে বলছে। দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এবার দেখো এইটার মডুলাস কত? রুট টু, তাই তো? তাহলে কী হবে? রুট ওভার রুট টু প্লাস এর এক্স কত? এক্স এক্স অর্থাৎ হচ্ছে এর বাস্তব অংশ ওয়ান, প্লাস আই ইন্টু রুট ওভার রুট টু মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে এর ওয়ান প্লাস আই এর বর্গমূল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান প্লাস আই এর বর্গমূল। সিমিলারভাবে যদি বলে ওয়ান মাইনাস আই এর বর্গমূল, সেটাও এখানে সেম হবে, মাঝখানে নেগেটিভ চিহ্ন আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি ওয়ান মাইনাস আই এর বর্গমূল বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী করব? এটা বর্গমূল হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, সেম হবে। এটার আর্গুমেন্ট, এটার মডুলাস কত? রুট টু প্লাস বাস্তব অংশ আই ওয়ান, এখানে হবে মাইনাস আই ইন্টু রুট ওভার রুট টু মাইনাস ওয়ান। দেখো এখানে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে, এই জটিল সংখ্যার এখানে যদি পজিটিভ থাকে, মানে আয়ের সামনে চিহ্ন যদি পজিটিভ হয়, তাহলে এখানে আমাদের যে বর্গমূল হবে সেই আয়ের চিহ্ন পজিটিভ হবে। আর আয়ের চিহ্ন যদি নেগেটিভ হয়, আমাদের বর্গমূলে আয়ের চিহ্ন নেগেটিভ হবে। ওকে, তাহলে ধরো আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে মাইনাস সেভেন প্লাস 24i, এর বর্গমূল বের করতে বলছে। তাহলে এর বর্গমূল বের করতে বললে আমরা কি করতে পারি? এখান থেকে রুট ওভার জেড বের করতে বলছে। তাহলে দেখো এটার মডুলাস মান কত হবে? এটার মডুলাস মান রুট ওভার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, মানে 25। তাহলে দেখো এটা কি হবে? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। দেখো প্লাস মাইনাস ওয়ান বাই টু রুট ওভার 25 প্লাস এক্স। প্লাস এক্স কত? এক্সের মান কত? মাইনাস 7 প্লাস, দেখো এখানে প্লাস আছে সুতরাং এখানে প্লাস দিব, প্লাস আই ইন্টু রুট ওভার 25 মাইনাস মানে মাইনাস 7। ঠিক আছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এবার দেখো এটার মান কত আসতেছে? 25 মাইনাস 7 রুট 18 প্লাস আই ইন্টু রুট ওভার 25 প্লাস 7 রুট 32। ওকে, তো রুট 18 দিয়ে রুট 18কে রুট 2 দিয়ে ভাগ করলে এখানে আসতেছে আমাদের রুট 9। তো রুট 9 সমান কি লেখা যায়? 3 প্লাস আই ইন্টু রুট 32কে রুট 2 দিয়ে ভাগ করলে রুট 16, তো রুট 16কে লেখা যায় 4, অর্থাৎ প্লাস মাইনাস 3 প্লাস 4 আই। ঠিক আছে, এটার বর্গমূল কী হবে? প্লাস মাইনাস রুট ওভার রুট প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখো এটাকে চাইলে আমরা অন্যভাবে করতে পারতাম। কীভাবে করতে পারতাম? মিডল টার্ম করে। ঠিক আছে, দেখো এই যে 24 আছে, 24কে আমরা চাইলে আই, এটাকে আমরা কী লিখতে পারি? 2 ইন্টু, দেখো 2 ইন্টু 12i
এবার দেখো 2 ইন্টু 12i-কে এটাকে আমরা চাইলে কীভাবে লিখতে পারি 3 ইন্টু 4i, তাই তো? তাহলে দেখো এটা এখানে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4i প্লাস 4i হোল স্কোয়ার। তার মানে কী পাচ্ছে এরা 3 প্লাস 4i হোল স্কোয়ার। তো এটাকে যদি বর্গমূল করি তাহলে এখান থেকে কী আসবে প্লাস মাইনাস 3 প্লাস 4i। ওকে, এটা হচ্ছে বর্গমূল। তো দেখো আমাদের ডিউতে 12-13 সেশনে একটা বর্গমূল আসছিল 8 প্লাস 4√5i, এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো, এটা হচ্ছে ডিউতে আসছিল 12-13 সেশনে। তো দেখো এটা কীভাবে করতে পারি আমরা, এখানে দেখো এটার মডুলাস মান কত √8 স্কোয়ার প্লাস 4√5 স্কোয়ার 64, আরে দেখো 16 ইন্টু 5 মানে 80, অর্থাৎ 80 প্লাস 64 144, √144 করলে কত হবে 12, ঠিক আছে? তো এটার মডুলাস মান 12। তাহলে দেখো এটার বর্গমূল কী হবে প্লাস মাইনাস 1/√2 আর কত 12 প্লাস এক্স প্লাস আই ইন্টু, দেখো এখানে প্লাস আছে সুতরাং এখানে প্লাস দিব √i ইন্টু 12 মাইনাস এক্স প্লাস মাইনাস 1/√2, দেখো 12 প্লাস 8 √20 প্লাস আই ইন্টু √4, √4কে লেখা যায় 2, সেখানে যদি ভাগ করে দেই √10 প্লাস এখানে কত আসবে √2i। ঠিক আছে, আমাদের অ্যান্সার কোনটা হবে প্লাস মাইনাস √10 প্লাস √2i। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এরকম অনেকগুলো বর্গমূল দিতে পারে, বাসায় তোমরা প্র্যাকটিস করবা। দেখো 4 প্লাস 6√5i প্লাস √4 মাইনাস 6√5i, এটার মান কত? এটা আসছিল আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে 9-10 সেশনে। তো এটা তোমরা বাসায় কাজ করবা, এটা তোমাদের HW। ওকে, তো দেখো এখন আমরা দেখব ঘনমূল নির্ণয়। তো আমরা ঘনমূল নির্ণয় দেখব, ঘনমূল নির্ণয়। তো আমরা ঘনমূল কীভাবে নির্ণয় করতে পারি, ধরো আমাদের কাছে একটা জটিল ঘনমূল দেওয়া আছে √1, এটা নির্ণয় করতে বলছে। তো এইটা যেটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা এক্স ধরে নেব, এটাকে এক্স ধরার পর উভয় পাশে কিউব করে দিব। ঠিক আছে, তাহলে কী থাকতেছে কিউব এক্স কিউব মাইনাস 1 কিউব। দেখো এই পাশে এক্স কিউব মাইনাস 1 কিউব নিয়ে আসবো সমান 0। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে গেছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। এবার দেখো হয় এক্স মাইনাস 1 সমান 0 অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, তাই তো? দেখো এই যে এক্স মাইনাস 1 সমান যদি 0 হয় এক্সের মান কত আসবে 1। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এইটা সমান যদি 0 হয় তাহলে দেখো এখান থেকে আমরা মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2 2a, এটা সমান আমরা কী লিখতে পারি দেখো তো, এখানে আমাদের দুইটা মূল আসছে -1 প্লাস √-3/2 আর একটা আসছে -1 মাইনাস √3/2। সো এই যে আমাদের একটা মূল, এই একটা মূলকে বলা হয় ওমেগা এবং আরেকটা মূল এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। তো এককের এই যে আমাদের এককের যে তিনটা ঘনমূল, সেই তিনটা ঘনমূল কী কী 1 ওমেগা আরেকটা ওমেগা স্কোয়ার। তো এইটাকে বলা হয় ওমেগার মান -1 প্লাস √-3/2 এবং এটা হবে -1 মাইনাস √-3/2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তো এককের ঘনমূল তিনটা কী কী 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার।
এবার দেখো এককের ঘনমূল তিনটাকে যদি আমি যোগ করি, এবার একটু খেয়াল করো, এককের ঘনমূল তিনটাকে যদি আমি যোগ করি 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস -1 মাইনাস √3i/2 প্লাস -1 প্লাস √3i/2। দেখো এই তিনটাকে যদি আমি লসাগু করি, এখান থেকে দেখো আমাদের আসতেছে 2 - 2 প্লাস 0 ডিভাইডেড 2, তার মানে 0। তাহলে কী আসতেছে দেখো তো, এককের তিনটা মূলের ঘনমূল তিনটার যোগফল কী আসতেছে? 0। আবার দেখো এককের তিনটা ঘনমূলকে যদি আমি গুণ করি 1 ওমেগা স্কোয়ার, তাহলে কী আসে? ওমেগা কিউব। এবং এই ওমেগা কিউবের মান কত আসতেছে এখানে? এখানে যদি গুণ করি 1 ইন্টু, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, তাহলে কি আসছে দেখো তো 4/4, তার মানে 1। ঠিক আছে, দেখো এককের তিনটা ঘনমূলের গুণফল আসতেছে 1, তার মানে ওমেগা কিউবের মান কত আসতেছে? 1। ওমেগা কিউবের মান এখান থেকে আসতেছে আমাদের 1। ঠিক আছে, তো ওমেগা কিউবের মান 1 আসছে। তো এবার আমরা কি করতে পারি? এই ওমেগার আমরা বিভিন্ন সারি দেখব, ওমেগার এর ঘাত। তো দেখো আমরা এখান থেকে কি পাইছি? ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব। ওমেগা কিউবের মান 1 পাইছি। এবার দেখো ওমেগার উপর পাওয়ার ধরো অনেক বড় কোনো একটা কিছু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। তো এইটা দেওয়া থাকলে এখন আমরা কি করতে পারি? তো দেখো এই পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারকে আমরা কীভাবে সিম্পলিফাই করব? এবার দেখো ওমেগার উপরে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের ওমেগার উপরে পাওয়ার, তাই তো? তাহলে দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7। আমরা শেষের দুটো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি। দেখো এই 1 আর 2 যোগ করলে কত হয়? 3। দেখো এই 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 দ্বারা বিভাজ্য, সেটা বাদ। এখানে 3 আছে, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ। 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 3 দ্বারা বিভাজ্য, তো এটাও বাদ। 6 আছে, 6ও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও বাদ। শেষে কি থাকে? 7। এই 7 3 দ্বারা বিভাজ্য হয় না, 3 দ্বারা ভাগ করলে এখানে অবশিষ্ট থাকে 1। সুতরাং এটার অ্যান্সার কী হবে? ওমেগা। ঠিক আছে, তো দেখো এরকম তো দেখো ওমেগার উপর পাওয়ার ধরো এখানে আছে 49। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? দেখো 9 আছে, 9 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা বাদ। 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে 4 এটাকে ভাগ করলে কি থাকে? 1 অবশিষ্ট থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ওমেগা। আবার ধরো ওমেগা টু দ্য পাওয়ার দেখো 1 প্লাস ওমেগা পাওয়ার 3 প্লাস ওমেগা পাওয়ার 5 আছে, এই তিনটা যোগফল। দেখো আমরা মাত্র কিছুক্ষণ আগে কি দেখছি? যে 3টা যোগ করলে 0 হয়। এখানে একটু খেয়াল করো, ওমেগা টু দ্য পাওয়ার 1 এর মান ওমেগা কিউবের মান কত? 1। ওমেগা টু দ্য পাওয়ার 5 এর মান, এটার মান ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0। তার মানে দেখো ওমেগার 3টা পাওয়ার যদি আমরা যোগ করি, আমরা যদি ওমেগার 3টা পাওয়ার যোগ করি, মানে ওমেগা টু দ্য পাওয়ার 3n, এটার মান কত আসবে? 1। ওমেগা টু দ্য পাওয়ার 3n প্লাস 1, এটার মান কি আসবে দেখো তো? ওমেগা টু দ্য পাওয়ার 3n প্লাস 2, এটার মান কত আসবে? ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের যদি বলে এই আই এর ঘনমূল নির্ণয় করো, আই এর ঘনমূল, তো ঘনমূল নির্ণয় করতে বললে আমরা কী করবো? সেটাকে এক্স ধরে নিব, এক্স ধরে নিয়ে উভয় পাশে কিউব করে দিব টু আই। দেখো আইকে আমরা চাইলে কিন্তু -i³ এভাবে লিখতে পারি। ঠিক আছে, -i³ এভাবে লিখতে পারি। দেখো
মাইনাস আই কিউব পাইছি, এটা দিয়ে এই পাশে ভাগ করে দিব, তাহলে এক্স ডিভাইডেড মাইনাস আই টোটালটার উপরে কিউব সমান আমরা কি লিখতে পারি 1। তো দেখো এক্স ডিভাইডেড মাইনাস আই, এখান থেকে কি পাচ্ছি একের ঘনমূল। তো একের ঘনমূলগুলো কি কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এক্স সমান আমরা কি পাচ্ছি, এক্স দিয়ে যদি এই মাইনাস আই দিয়ে এই পাশে গুণ করে দিলে মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ঘনমূল। আবার ধরো আমাদের কাছে এটা দেওয়া আছে কিউবিক রুট অফ -64i, এটা বের করতে বলছে। তো এটাকে আমরা এক্স ধরে নিব, উভয় পাশে বর্গ করে দিলে দেখো এখানে কি আসবে 8i এর উপরে কিউব, তাই তো 8i এর উপরে কিউব। তাহলে দেখো এইটা এই পাশে ভাগ করে দিব, এক্স ডিভাইডেড 8i কিউব সমান কত 1। তো দেখো এখানে কি পাচ্ছি এক্স বাই 8i হচ্ছে এককের ঘনমূল। তো এককের ঘনমূলগুলো কি কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এক্স এর মান আসতেছে আমাদের 8i, সরি এটা 4i হবে 4i। তাহলে দেখো 4i ওমেগা 4i ওমেগা স্কোয়ার, এই তিনটা হচ্ছে এখানে আমাদের এই -64i এর ঘনমূল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি শর্টকাট অনুযায়ী। শর্টকাট কি লিখতে পারি, কিউবিক রুট অফ এন কিউব, এটা সমান আমরা লিখতে পারি এন ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কিউবিক রুট অফ এন কিউব সমান এন ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো আমরা চতুর্থ মূল দেখব। চতুর্থ মূল দেখো আমাদের ধরো ফোর্থ রুট অফ -81 দেওয়া আছে। দেখো চতুর্থ মূলের জন্য এখানে আমাদের একটা শর্টকাট আছে, এই শর্টকাট ব্যবহার করে আমরা এমসিকিউতে অনেক সহজেই অ্যান্সার লিখতে পারবো। এটা কীভাবে করব, প্লাস মাইনাস রুট ওভার n/2 1 প্লাস মাইনাস আই। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই এন হচ্ছে দেখো কোনো একটা জটিল সংখ্যাকে যদি আমরা এভাবে লিখতে পারি ফোর্থ রুট অফ -n স্কোয়ার, তো এই এন হচ্ছে এই এনটা। তাহলে দেখো এখানে ফোর্থ রুট অফ 81কে চাইলে কিন্তু আমরা 9 স্কোয়ার লিখতে পারি, -9 স্কোয়ার। তাহলে দেখো এই শর্টকাট অনুযায়ী আমরা যদি লিখি প্লাস মাইনাস রুট ওভার 9/2 1 প্লাস মাইনাস আই, তাহলে কি আসতেছে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস আই। তো এটা হচ্ছে এর চতুর্থ মূল। ঠিক আছে, এটা হচ্ছে এর চতুর্থ মূল। আর মূল নিয়ম হচ্ছে দেখো ধরো মূল নিয়ম হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটাকে আমি এক্স ধরে নিব। এক্স ধরার পরে কি করব, উভয় পাশে 4 4 দিয়ে ঘাত নিব, তাহলে এখানে কি আসবে -81। তাহলে দেখো এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, এই পাশে কি আসতেছে -9 স্কোয়ার, এইটার উপরে আবার স্কোয়ার, তাই তো। আচ্ছা দেখো এই পাশে আমাদের আসতেছে -9 স্কোয়ার তারপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -9 স্কোয়ার সমান 0। তাহলে দেখো এখান থেকে এক্সের মান আসতেছে, একটা আসবে +-3 আচ্ছা আচ্ছা তো এবার দেখো ধরো এরকম তোমার কাছে আরেকটা প্রশ্ন দেওয়া আছে ফোর্থ রুট অফ -16,
এটা কিভাবে করবা? ফোর্থ রুট অফ, দেখো -16কে চাইলে কিন্তু আমরা 4 স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে দেখো এখানে এন এন কত, এন এর মান 4। তাহলে দেখো এটা কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 4/2 1 প্লাস মাইনাস আই। সো এইটা হচ্ছে আমাদের 4টা ঘনমূল, ঠিক আছে? এটা হচ্ছে চতুর্থ মূল নির্ণয়ের এটা হচ্ছে শর্টকাট। ওকে, আচ্ছা এবার দেখো আমরা ষষ্ঠ মূল নির্ণয় করে দেখব। ষষ্ঠ মূল, ঠিক আছে? ষষ্ঠ মূল দেখো ষষ্ঠ মূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ধরো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে 6th রুট অফ -64। তো যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা এক্স ধরে নেব। এরপরে কি করব? এরপরে উভয় পাশে x⁶, উভয় পাশে 6 পাওয়ার নিব। তাহলে এই পাশে কি থাকবো, -64। তাহলে দেখো x² পাওয়ার কিউব নিতে পারি। আর এইটাকে চাইলে আমরা কি নিতে পারি, দেখো তো এইটাকে চাইলে আমরা নিতে পারি -4 কিউব। তাহলে দেখো এইটাকে যদি আমরা এই পাশে ভাগ করে দিই x²/-4 কিউব, এটা সমান আমরা এখান থেকে কি পাচ্ছি, 1। তার মানে দেখো এই যে x² -4 এটা সমান আমরা কি পাচ্ছি, একের ঘনমূলগুলো কি কি, 1 ওমেগা স্কোয়ার। তাহলে দেখো x² সমান পাচ্ছি -4 ওমেগা -4 ওমেগা স্কোয়ার। তাহলে দেখো x সমান কি পাবো, এটাকে রুট করলে প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস এটাকে রুট করলে 2i, এখান থেকে পাবো প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার, এখান থেকে পাবো প্লাস মাইনাস 2i ওমেগা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের ষষ্ঠ মূল। ওকে, আচ্ছা দেখো এবার কিছু ম্যাথ আছে আমাদের মান নির্ণয় সংক্রান্ত। দেখো আমাদের মান নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ আছে। মান নির্ণয়, দেখো মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ আমরা কিভাবে করতে পারি? তো দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে রুট ওভার -i প্লাস রুট ওভার i এটার ভ্যালু প্লাস মাইনাস √2। এটা আমাদের রুইটে আসছিল 6-7 শিক্ষাবর্ষে। আচ্ছা তাহলে দেখো রুট ওভার -i, তার মানে কি -i এর বর্গমূল, -i এর বর্গমূল। এটা কীভাবে বের করতে পারি? দেখো তো এর মডুলাস মান কত, 1। তো -i এর বর্গমূল আমরা কীভাবে বের করবো, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 1। এবার দেখো এর বাস্তব অংশ কত, 0, 1 + 0 + i ইন্টু, দেখো এটা i, এটা -i হবে এখানে, -i ইন্টু রুট ওভার 1। তাহলে দেখো সিমিলারভাবে এটা কি আসবে, প্লাস মাইনাস 1/√2 √1 প্লাস i √1। আচ্ছা তাহলে দেখো প্লাস মাইনাস 1/√2 যদি কমন নেই, এই পাশে কি আসবে, 1 - i প্লাস 1 প্লাস i। দেখো 1 1 কাটতেছে, সরি i কাটতেছে, তাহলে কি থাকে, 2 থাকে। তার মানে প্লাস মাইনাস 2/√2, তার মানে কি প্লাস মাইনাস √2, এই যে প্লাস মাইনাস √2, ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এটা কিন্তু আমাদের ডান পক্ষ, ঠিক আছে? আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে দেখো এখানে আরও কিছু ম্যাথ আছে। ধরো এরকম কিছু আছে, রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3, এরকম অসীম সংখ্যা। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এইটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্স ধরে নেব। এক্স ধরে নেওয়ার পর উভয় পাশে বর্গ করে দিব। x² সমান কী থাকবে, -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 এমনি ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার দেখো -3, দেখো এখানে অনেকগুলো 3 ছিল, তো ওখান থেকে একটা 3কে বাদ দিয়ে দিছি। ইনফিনিটি থেকে ধরো এক বিয়োগ করছি, ইনফিনিটি -1, ইনফিনিটি তো থাকবে তাই না?
তার মানে এই যে এতটুকু সমান আমরা কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো, -3 + এক্স। কী পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার -x + 3 = 0। তাহলে এখান থেকে দেখো -b ± √b² -4ac / 2a। তাহলে কী পাচ্ছি দেখো তো, +1 ± √11i/2। সো এইটা হচ্ছে এখানে আমাদের আনসার। ওকে, 1 ± √11i/2। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো এখানে আরও কিছু ম্যাথ আছে। দেখো, যদি x = 2 - i হয় তবে প্রমাণ করো x³ - 3x² + x + 10 = 5। সো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করতে পারি? এবার একটু খেয়াল করো, আমাদের যেইটা দেওয়া আছে এখান থেকে 2 - x এক পাশে নিয়ে আসবো, স্কোয়ার করে দিব, আর এই পাশে i স্কোয়ার করে দিব। তাহলে কী পাবো এখান থেকে, x² - 4x + 4 i² মান কত, -1। তার মানে এখান থেকে কী পাচ্ছি দেখো তো, x² - 4x + 5 = 0, তাই তো, x² - 4x + 5 = 0। এবার দেখো আমাদের রাশিটা কোনটা, এইটা, এইটা রাশি। তাহলে কী করতে হবে, x³ - 3x² + x + 10। এবার দেখো একটা লাইন গ্যাপ রাখবা, গ্যাপ রেখে এখানে কি করব, x² - 4x + 5। এবার দেখো এখানে x³ মিলানোর জন্য কি করতে হবে, x দিয়ে গুণ করে দেব। তাহলে দেখো এখানে x³ আসবে, এখানে কি আসবে, -4x² + 5x আসবে। এবার দেখো এখানে -3x² ছিল, বাট এখানে আমাদের -4x² চলে আসছে। কী করবো, x² যোগ করে দিব, এখানে ছিল x, এখানে 5x চলে আসছে, তার মানে কী করবো, 4x বিয়োগ করে দিব। এরপরে দেখো x² - 4x + 5। এবার কি করব, এখানে 1 দিয়ে গুণ করে দিব। তাহলে কি থাকবে দেখো তো, x² - 4x + 5, তাই তো। তাহলে দেখো কিন্তু আমাদের এখানে কি আছে, 10, তাহলে এখানে আর একটা 5 থাকবে, তার মানে এখানে কি থাকবে, আর একটা 5 থাকবে। তাহলে কি থাকে দেখো তো, x + 1 * x² - 4x + 5 + 5। তাহলে দেখো এই যে x² - 4x + 5 এটার মান কত, 0। তাহলে কি থাকতেছে এখানে, এখানে আমাদের অ্যান্সার থাকতেছে 5। সুতরাং এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 5। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। ওকে, সো এই ধরনের অনেক ম্যাথ আসে। প্রমাণ সংক্রান্ত অনেকগুলো ম্যাথ আসে এখানে, যেমন ধরো এরকম ম্যাথ আসে, কিউবিক রুট অফ a + ib = x + iy হলে দেখাইতে বলছে, দেখাও যে কিউবিক রুট অফ a - ib = x - iy। সো এই ধরনের ম্যাথগুলো তোমরা বোর্ডে করে আসছো, তো ওখানে যেভাবে করছো সেভাবে করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অনুবন্ধী জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্টটা কি, ধরো একটা জটিল সংখ্যা আছে z, x + iy। তাহলে দেখো এইটার অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z বার দিয়ে। তো অনুবন্ধী যখন করব তখন কি হবে, এই যে i এর সামনে যে চিহ্নটা ছিল, ওই যে সহগ i এর সামনে যে চিহ্ন ছিল, ওই চিহ্নটা পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে দেখো ধরো আমাদের 2 + 3i, তো এটার অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, 2 - 3। আবার দেখো -2 + 4i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, -2 - 4i, ঠিক আছে। আচ্ছা,
তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জটিল সংখ্যা কোন একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে কি পাচ্ছি, 2 x, অর্থাৎ 2 রিয়েল পার্ট অফ ওই জটিল সংখ্যা। আবার দেখো, এই জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি গুণ করি, এখানে কি পাচ্ছি, x² প্লাস y²। এটা কি, এটা হচ্ছে আমাদের মডুলাসের উপর স্কোয়ার, অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে আমরা মডুলাসের উপরে স্কোয়ার পাচ্ছি। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার যে আর্গুমেন্ট, দেখো আমাদের আর্গুমেন্ট জেডের আর্গুমেন্ট যদি হয় আর্গুমেন্ট অফ জেড, অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, আচ্ছা তো দেখো, এখান থেকে মূলত এগুলোই পড়ার ছিল। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে সামনে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।